চলছে এই বাড়িতে? তুমি সম্বন্ধ দেখার জন্য ম্যারেজ ব্যুরোকে ডেকেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এতে মাথা খারাপ হবার কি ব্যাপার আছে? আমার জীবন সঙ্গিনীর দরকার আছে, বয়স হয়ে যাচ্ছে, কাউকে না কাউকে তো আমার দরকার। বিয়ে করে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো না তো। ওনাকে কেউ পাগলা করতে পাঠাও, ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। তুই আমার সঙ্গে কিভাবে কথা বলছিস? আরে আমি কি ভুলটা করতে যাচ্ছি? আমি বিয়ে করতে চাই, আর আমি সেটা করবই। নিজের সম্মানের কথা না হয় আমাদের সম্মানের কথা ভাবো একবার। আরে বোঝাও ওনাকে। বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? তোমরা সবাই মিলে আমার পেছনে কেন পড়ে আছো? আরে আপনি পিছনে পড়ে রয়েছে আমাদের মান সম্মান নিয়ে। আপনার কত সেবা করি, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু নজর রাখি। আর কি চাই আপনার? জিয়া, ঘটিটা ফেলে ভেতরে এসো। খুশি থাকো, দীর্ঘজীবী হও। বাবা, ছেলের বিয়ে হলো আর আপনি মুখ ভার করে রয়েছেন। মনে হচ্ছে আপনার বিয়ের ভূতটা এখন আপনার ভিতর থেকে যায়নি। আরে দয়া করে একটু হাসুন, লোকজনও তো একটু বুঝুক আপনি কত খুশি আপনার ছেলের বিয়ে নিয়ে। দাদা বাবু, আমি আপনার কষ্ট বুঝতে পারি। আমার স্বামী তো অল্প বয়সে কবেই চলে গেছে। জীবনে একা থাকার কি কষ্ট সেটা আমার থেকে বেশি কেউ বুঝবে না। আর আমি এটাও জানি বৌদি চলে যাওয়ার পরে আপনি কতটা একা হয়ে গেছেন। কিন্তু এদের মধ্যে কেউ আপনার কষ্ট বুঝতে পারবে না। ঠিক আছে দাদা বাবু, আপনি গিয়ে শুয়ে পড়ুন। তাহলে আমার মিষ্টি রানী আমার উপর রাগ করে আছে? তো রাগ করবো না তো কি করব? খুশি হব তোমার উপরে। আমাদের বিয়ে হয়েছে 10 দিনও হয়নি আর তুমি কাজে যাচ্ছ। কি করে এরকম? আরে বাবা দেখো, কাজও তো করতে হবে তাই না? তুমি তো জানো কত কষ্ট করে আমি 10 দিনের মাত্র ছুটি পেয়েছি। আচ্ছা একটা কাজ করা যাক, যখনই এই প্রজেক্টটা শুরু হবে তারপরে আমি 1 মাসে ছুটি নিয়ে আসব। তারপর তোমাকে আমি হানিমুনে নিয়ে যাব। এবার আমি আসছি, ঠিক আছে? নিজের খেয়াল রাখবে। তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ। কি হয়েছে বাবু, এত রাতে ফোন করলে? সব ঠিক আছে তো? তোমার ওয়াইফ হই আমি, যখন খুশি ফোন করতে পারি। আর এমনি তো তোমার কথা মনে পড়ছিল তাই ফোন করলাম। আচ্ছা তাহলে এই ব্যাপার। ঠিক আছে, কালকে কথা বলবো, এখন ফোনটা রাখছি। কিন্তু কেন? কথা বলো না আমার সাথে, কিছু রোমান্টিক কথা বলো। আরে বাবু, কালকে অনেক কাজ আছে, সকালে তো উঠতে হবে। কালকে কথা বলা যাক প্লিজ। তুমি কালকে আমার সাথে রোমান্টিক কথা বলবে? তুমি আমার সাথে এখন কথা বলতে পারছো, কিন্তু তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারছো না। এটাই তোমার প্রবলেম। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, আমরা কালকে কথা বলবো। কিন্তু
রাত হয়ে গেল, বাবা এখনো জেগে। বাবা, হ্যাঁ, কি কি বলছো? আপনি এখনো জেগে আছেন? আসলে আমার ঠিক ঘুম আসছে না, সেই জন্য। আপনার কিছু চাই? না না, কিচ্ছু চাই না, আমি ঠিক আছি। তুমি যা, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। কিছু তো ছিল ওনার হাতে, কিন্তু কি ছিল আর কি লুকোচ্ছে আমার কাছ থেকে? বাবাকে কি ভেবেছিলাম আর কি বেরোলো, আলাদাই ব্যাপার স্যাপার। হ্যাঁ? আরে কেউ একটু জল খাওয়াবে? হ্যাঁ বাবা, আনছি। বলছি শ্রীনা, ঠিকভাবে শাড়িটা পর। আমার রুমটা গিয়ে মুছে দে। কি হলো? আরে বাবা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। যদি আপনার কোনো কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবেন। আপনি কি এটা খুঁজছেন? এই নিন আপনার ম্যাগাজিন। বাবা, আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। নিজের সঙ্গী চলে যাওয়ার পর কেমন লাগে, আর আমার সঙ্গী থাকার পরেও আমার সাথে নেই। বৌমা, হ্যাঁ? আপনি জানেন, আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য দুটোই একই, আর আমরা একই অবস্থায় আছি। আপনার ছেলে তো আমার কদরই করে না।
ভুল করে ফেলেছি ওকে বিয়ে করে। আমার তো আপনার মতন পুরুষকে বিয়ে করা উচিত ছিল। বৌমা, হ্যাঁ? তুই যাও এখান থেকে। কেন বাবা, আপনার কি আমাকে ভালো লাগে না? তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আপনার এই ম্যাগাজিনটার না, যে আপনাকে ভালোবাসবে তাকে প্রয়োজন। বাবা, প্রথমে আপনি চাটা খান। কি চলছে এই বাড়িতে? তুমি সম্বন্ধ দেখার জন্য ম্যারেজ ব্যুরোকে ডেকেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এতে মাথা খারাপ হবার কি ব্যাপার আছে? আমার জীবন সঙ্গিনীর দরকার আছে, বয়স হয়ে যাচ্ছে, কাউকে না কাউকে তো আমার দরকার। বিয়ে করে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো না তো। ওনাকে কেউ পাগলা করতে পাঠাও, ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। তুই আমার সঙ্গে কিভাবে কথা বলছিস? আরে আমি কি ভুলটা করতে যাচ্ছি? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই আর আমি সেটা করবই। মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিজের সম্মানের কথা না হয় আমাদের সম্মানের কথা ভাবো একবার। বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? তোমরা সবাই মিলে আমার পেছনে কেন পড়ে আছো? আরে আপনি পিছনে পড়ে রয়েছে আমাদের মান সম্মান নিয়ে। আপনার কত সেবা করি, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু নজর রাখি। আর কি চাই আপনার? দাদা বৌদি, তোমরা একবার বাবার কথাটা শুনে নাও। তোমরা তো এসেই ওনার উপরে চিৎকার করছো। জিয়া, তুমি কিচ্ছু জানো না, তাই মাঝখানে তুমি কোনো কথা বলো না। যখন বাচ্চা বিগড়ে যায় তখন বাবাকে সামলাতে হয়। এখানে তো বাবাই বিগড়ে রয়েছে। বাবা, আপনি বুঝে যান, তাহলে সেটাই আমাদের সবার জন্য মঙ্গল হবে। শেষবারের মতো তোমাকে বলছি, কিন্তু শেষবারের মতো, যদি এই বাড়িতে তুমি তোমার সম্বন্ধের ব্যাপারে একবারও বলেছো তাহলে তাহলে কি বলতে চাস তুই? তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা শান্ত হন, রাগ করবেন না। ওরা আপনার জীবনে কাউকে আসতে দেবে না। ওই যে বিয়ের কথাটা বলেছেন সেটা ভুলে যান। কিন্তু আমি জানি আপনার এই বিয়েটা কতটা প্রয়োজন। এইসব ছাড়ুন, আমি তো আছি আপনার কাছে, আপনার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য আর সব ইচ্ছে পূরণ করার জন্য। চলুন না। বৌমা, যান, শুয়ে পড়ুন, আপনার সমস্ত টেনশন দূর করে দেব।
কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আমি থাকতে আপনার অন্য কাউকে কিসের প্রয়োজন? আমি তো করে দেব আপনার সেবা, আপনার সমস্ত ইচ্ছে পূরণ করব। যা যা আপনি চান সবটা দেব। তাতে আমার জীবনের খামতিগুলো পূরণ হয়ে যাবে। জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়ে ফেললে সাধারণভাবে প্রতিক্রিয়া দুঃখজনক হয়। এই পরিস্থিতিতে ব্যক্তি একাকিত্ব অনুভব করতে পারে। হতে পারে তার চারপাশে অনেক লোক আছে। এতে আপনার মানসিক এবং শারীরিক অবস্থার উপর প্রভাব পড়ে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ধরনের একাকিত্ব খুব বেশি প্রভাব বিস্তার করে। আর শেখরও এই একাকিত্বের শিকার ছিল। তার স্ত্রীর মৃত্যুর 1 বছর হয়ে গিয়েছিল। এরপর সে আবার বিয়ে করে এক জীবন সঙ্গিনীর সঙ্গে নিজের বার্ধক্য অতিবাহিত করতে চাইছিল, যাতে ভুল কোনো কিছুই ছিল না। কিন্তু তার এই অনুভূতিকে বোঝাটা সবার পক্ষে এত সহজ ছিল না। অন্যদিকে জিয়ার একাকিত্ব ছিল। যদিও অমিত তার স্বামী ছিল, কিন্তু সে তার একাকিত্ব কোনোভাবেই দূর করতে পারছিল না। আর এটাই হলো কারণ শেখর আর জিয়ার কাছাকাছি আসার। ওরা দুজন এটা ভুলে গেছিল যে তাদের সম্পর্কটা কি, আর এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে না নেই। তারা নিজেদের মর্যাদার সীমা লঙ্ঘন করেছিল। কতদিন এই সম্পর্ক তারা টেকাতে পারবে, আর কতদিন তাদের এই সম্পর্ক সবার কাছে লুকানো থাকবে? আসুন দেখা যাক। জিয়া, এত সকাল সকাল বাবার ঘরে কি করছিলে? তাও ওই ম্যাক্সি পরে? বৌদি, আসলে বাবার শরীরটা ঠিক নেই, তাই আমি পাটা টিপে দিচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তাহলে একটা ভালো পোশাক পরে যেতে। এসব বাড়ির বৌমা শ্বশুরের সামনে এই ধরনের পোশাক পরে ঘোরে না। ওনার সঙ্গে থেকে থেকে তুমিও নির্লজ্জ হয়ে গেছো। নির্লজ্জ তুমি কাকে বলছো? বউ হওয়ার কোনো দায়িত্ব পালন করেছো তুমি? হ্যাঁ, কোনোদিনও খেয়াল রেখেছো, চিন্তা করেছো বাবার জন্য? এতদিন তো দায়িত্ব পালন করতে পারোনি, আর জ্ঞান দিতে এসেছো আমাকে? জিয়া, এটা কি ভাষায় তুমি কথা বলছো? আচ্ছা, যেন তোমার মুখ থেকে মধু ঝরছিল। এই নি। আরে ঠিক আছে, আমার পেট ভরে গেছে। আমার তো মন ভরেনি আপনাকে খাওয়াতে খাওয়াতে। খান না। এটাও খান। এটা কেমন শ্বশুর বৌমা সম্পর্ক? আমি তো এতদিন কখনো তোমাকে দাদাবাবুর সামনে এরকম করতে দেখিনি। আর এক ওনাকে দেখো। তুই যা, গিয়ে কাজ কর। হ্যালো। হেই ডার্লিং, রাগ করে আছো? এখন আর ফোন করো না। না, তুমি বিজি থাকো, তাই ভাবলাম কি আর ডিস্টার্ব করব। ঠিক আছে, আজকে আমি আর বিজি নেই। এবার তাহলে শুরু করো কিছু রোমান্টিক কথা। না, আমার না খুব ঘুম পাচ্ছে। আমি খুব ক্লান্ত। ঠিক আছে, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আমি তোমার সাথে কালকে কথা বলছি। বাই। আমার জন্য খুব চিন্তায় থাকি আমি। কার সঙ্গে কথা বলছিলে? আর কার সাথে কথা বলবো? আপনার ছেলের সাথে। কি বলছে ও? কি আর বলবে, বোর করছিল। ভালো হয়েছে আপনি আমাকে ফোন করেছেন।
ভালো হয়েছে, শুধু ফোনই করে, নিজে বাড়িতে আসে না। না হলে আমরা দুজন কি করে থাকতাম? সে তো বটেই। দেরিতে হলেও আপনার নজর তো আমার উপর পড়লো। যদি আপনি বিয়ে করে নিতেন তাহলে আমরা একসাথে কিভাবে হতাম? আর বিয়ের দরকারটা কি? তুমিই তো আছো আমার জন্য। এই খাবারটা কে বানিয়েছে? আমি। কেন, কি হয়েছে বাবা? ছোট বৌমা কোথায়? ও এখনো ঘুমোচ্ছে। শোন, হ্যাঁ, যা গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুম থেকে উঠলে বলো আমার জন্য কিছু খাবার তৈরি করতে। বাবা, গত 3 বছর ধরে আমার হাতের খাবারই খাচ্ছেন, আজ হঠাৎ করে কি হয়ে গেল যে আমার হাতের রান্না ভালো লাগছে না? ভালোই তো রান্না করেছে। দেখলে তো তুমি বাবাকে। আরে ঠিক আছে, বাদ দাও তো। তাছাড়াও আজকাল ওনার মুড ঠিক থাকে না। দেখো আমি কি এনেছি তোমার জন্য। গিফট? আরে বাহ, এই শাড়িটা খুবই সুন্দর। আর এমনিতেও আপনার চয়েস খুবই সুন্দর। আর এটাতে কি আছে? দেখো আরে বাহ, মনে হচ্ছে আজকে বেশ ভালোই মুডে আছেন। এবার তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে যাও, বাইরে থেকে একটু খাবার খেয়ে আসি চলো। ঠিক আছে। আরে অমিত দাদা, তুমি? তুমি তুমি বললে না একবারও আসার আগে? আরে বাবা, তুমি তো সবসময় বলতে যে আমি টাইম দিই না। দেখো আমি চলে এসেছি। ভালো হয়েছে এসে গেছো। আর এমনিতেও জিয়া তোমাকে খুব মিস করছিল, তাই না জিয়া? সেই জন্যই বৌদি আমি ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। আচ্ছা, কি? কালকে আমরা 3 দিনের জন্য হানিমুনে যাচ্ছি। অনেক কষ্ট করে 3 দিনের ছুটি নিয়েছি বৌদি। এটা তো খুব ভালো খবর। জিয়া, তোমার তাড়াতাড়ি প্যাকিং শুরু করা উচিত। অমিত, তুমি তো কিচ্ছু খাচ্ছ না। না বৌদি। ভালো করেছিস, হানিমুন প্ল্যান করেছিস। হ্যাঁ দাদা। বিশ্বাসই হচ্ছে না বাবা এত নিচে নামতে পারে। না প্লিজ। কি হলো? আর আমি এত মাস পরে এখানে এলাম, আর তুমি? আমার শরীরটা একদমই ভালো লাগছে না। আর সব কথা তো শুনি তোমার আমি। আরে ফোনে তো এত কথা বলতে সারাক্ষণ, আর যখন সামনে এলাম তখন দূরে চলে যাচ্ছ। এখন আমার মুড নেই। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো।
আর নাটক করতে হবে না। এত রাগ? তুমি তুমি এখানে কেন এসেছো? তুমি যাও না তোমার ঘরে, ওই হানিমুনের জন্য তৈরি হও। আপনাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। সত্যি? কিভাবে বারণ করবে ওকে? আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনাকে ছেড়ে ওই বোকা হাদার কাছে একদমই যাব না। আপনার এই জিয়াকে বিশ্বাস করুন। ঠিক বলছো? হ্যাঁ, বসুন। আপনার রাগটাকে শান্ত করে দিচ্ছি। জিয়া, জিয়া ওঠো না, দেরি হয়ে যাচ্ছে, ওঠো। দেখো, আমার শরীরটা একদম ভালো লাগছে না। আমি না যেতে পারবো না। আরে বাবা, আমরা হিল স্টেশন যাচ্ছি, আর ওখানে গেলেই তুমি এমনিই ঠিক হয়ে যাবে। এবার তাড়াতাড়ি ওঠো প্লিজ, তাড়াতাড়ি রেডি হতে হবে, ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো। আরে বলছি না আমার দ্বারা হবে না, আমি যেতে পারবো না। বুঝতে পারছো না তুমি? শুধু চলো চলো করে যাচ্ছো, শুধু হানিমুনের কথা ভাবছো, আমার কথা চিন্তা করছো না। আমরা তো হানিমুনে পরেও যেতে পারি। রিল্যাক্স বাবা, এত রাগ করছো কেন? আরে কি হয়েছেটা কি? কিছু না বাবা, ও বলছে যে ওর শরীরটা খারাপ হয়েছে। তুই বৌমার একদম খেয়াল রাখিস না। এর চাইতে ভালো তো তোর আসার আগেই ছিল। আরে তুই এইটুকু তো অন্তত করতে পারিস, বেচারি বৌমাকে একটু আরাম করতে দে। ঠিক আছে। এখন শরীরটা কেমন আছে তোমার? ঠিক আছে। আই লাভ ইউ জিয়া। আই লাভ ইউ টু। ঠিক আছে জিয়া, আমি এখন আসছি। আরে একটা দিনও তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না। যাক, ভালোই হয়েছে ও চলে গেছে। ভালো হয়েছে ও 3 দিনের মধ্যেই চলে গেছে। ওর সাথে তো আমি 3 মিনিটও সহ্য করতে পারি না। এমনিতেও কাল রাত তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছিল? সে তো হতোই, নাহলে তো ও সন্দেহ করতো। আর আমাদের একসাথে থাকতে হয়, তাহলে ওকে তো খুশিতে রাখতেই হবে আমাকে। তা তো ঠিক। ঠিক আছে, ছাড়ো। তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, এসো তোমার ক্লান্তি দূর করে দিই। আরে আমাকে তো একটু সেবা করতে দাও। এমনিতেও এই নাইটিতে তোমায় খুব সুন্দর দেখায়। তুই কি বলছিস? তুই জানিস বাবা আর জিয়া? হ্যাঁ, আমার মরা স্বামী দিব্যি বলছি। আমি নিজের চোখে ওদেরকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখেছি। বোধে আমি তোমাকে কি বলবো, দাদা বাবু তো আমাকেও সবসময় খারাপ চোখেই দেখতো, কিন্তু আমি কখনো কিছু জানাইনি। কাজের প্রয়োজন ছিল তাই চুপ থাকতাম। বিশ্বাসই হচ্ছে না বাবা এত নিচে নামতে পারে। আরে জিয়ার, ওর মধ্যেও কোনো লজ্জা নেই। যেভাবেই হোক আমাকে হিতেশকে বোঝাতেই হবে। কে জানে কি হচ্ছে এই বাড়িতে। না বৌদি, উনি মানবেন না। তুমি অমিত দাদার সাথে কথা বলো। কিন্তু কিভাবে? ওকে কি করে বিশ্বাস করাবো? ও বুঝবেই না।
শিনা, তুই আমার টাকাটা দেখেছিস? কিসের টাকা বৌদি? আরে ভেতরে রুমে রাখা ছিল, যখন তুই কাজ করছিলিস তখনও ছিল, এখন আর নেই। না বৌদি, আমি তো কিছু দেখিনি। তাহলে কোথায় গেল এখন? হ্যাঁ, তুই ছাড়া কে গেছিল আমার রুমে? জিয়া, ঠিক করে খোঁজো, ওখানেই আছে। আরে বৌদি, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। হয়তো ওই চুরি করেছে। বৌদি, আমি এই বাড়িতে একটা পিন পেলেও সেটা ফিরিয়ে দিই। এই বাড়িতে কত বছর ধরে কাজ করছি, আমি চুরি কখনো ভাবতেই পারি না। আচ্ছা, তুই চুরি করিসনি তাই তো? যা গিয়ে তোর ব্যাগ নিয়ে আয়, যা গিয়ে নিয়ে আয়। এই দেখো বৌদি, হলো বিশ্বাস এবার? না বৌদি, ও আমাকে ফাঁসাতে চাইছে। আমি ওকে আর দাদা বাবুকে কালকে একসাথে দেখে নিয়েছিলাম, সেই জন্য। উনি আমার বাবা হয়, লজ্জা করে না এরকম কথা বলতে? তুই অন্যায় করেছিস আর উল্টে এখন আমার আর বাবা সম্পর্কে এসব কথা বলছিস? যা বেরো এখান থেকে। কিরণ বৌদি, তুমি এইরকম করবে আমি সেটা কখনো ভাবিওনি। বৌমা, বার করে দাও ওকে। চল। কিরণ বৌদি, আমি কোনো চুরি করিনি, আমার কথা শোনো, আমি কোনো চুরি করিনি। জিয়া আর শেখরের স্বার্থের মূল্যই নিষ্পাপ শিনাকে চোকাতে হয়েছিল। ওরা দুজন শারীরিক এবং মানসিক দিক থেকে এতটা কাছে এসে গেছিল যে ওদের দুজনকে এখন আলাদা করা অসম্ভব ছিল। আর সেই কারণে যদি ওদেরকে কারো বলিদানও দিতে হতো তাহলে ওরা পিছিয়ে যেত না, যেমনটা ওরা শিনার সঙ্গে করেছিল। ওরা একটা অবৈধ সম্পর্ককে নিজেদের সবকিছু ভেবেছিল। কিন্তু কতদিন? ওদের এই অবৈধ সম্পর্ক কি কোনোদিন কেউ জানতে পারবে? নাকি শিনার মতোই আরো অনেক লোককেই বলি দিতে হবে? আজকের মতন তো বেঁচে গেলাম, কিন্তু এবার থেকে সামলে দেখা করতে হবে। বৌদিরও সন্দেহ হচ্ছে। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও। একটা কাজ করো, আমাকে বিয়ে করে নাও, ওকে ছেড়ে দাও। তুমি ডিভোর্স দিয়ে দাও ওকে। না, এটা করতে পারি না। আমার বাড়ির লোক কখনো এটা মেনে নেবে না। আর এখানে আমরা তো একসাথেই আছি। আরে একসাথে তো আমরা অন্য বাড়িতেও থাকতে পারি, ছেড়ে দাও ওকে। তোমাকে যখন আমি ওর সঙ্গে দেখি ওকে খুন করতে ইচ্ছে করে, সত্যি বলছি। বুঝুন, আমরা এখানে ভালোভাবে থাকতে পারবো, কিন্তু আমি তো আপনার কাছেই আছি। অমিতের কথা ভেবো না এত। আর এমনিতেও 2-3 দিনের জন্য আসে, তারপর চলে যায়। আর ওকে ভালো রাখলে তো তারপরেই তো আমরা ভালো থাকবো, তাই না? ঠিকই বলছো তুমি। আরে এটা কি করছেন আপনি? দাগ লেগে যাবে। কালো দাগ নয়, কাজলের ফোঁটা, যাতে কারোর নজর না পড়ে তোমার উপর। মুছে দিন এটা। জিয়া, এসব কি করছো তুমি? আরে বৌদি, তুমিও দাদার চুলগুলো কালো করে দাও। চুলগুলো তো সাদা হয়ে গেছে, হয়তো তুমি খেয়াল করোনি, কিন্তু আমি খেয়াল করেছি। এখনই দাদার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। বাবার মতন বয়স হলে তখন কি হবে? এই বেচারা হাদারামে হানিমুনের স্বপ্ন পূরণই হবে না। জিয়া, তুমি যেটা করছো সেটা একদম ঠিক নয়।
আমি ভালো করেই জানি তোমার আর বাবার মধ্যে কি চলছে। একটু বোঝো। তুমি নিজের কাজটা নিজে করো না, না হলে দেখবে তোমার স্বামীকেও ফাঁসিয়ে নেব। যখন বাবাকে আমি ফাঁসিয়ে নিলাম, সেখানে তোমার স্বামী তো কিছুই না। জিয়া, আসছি বাবা। হ্যাঁ বৌদি, শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শুনবে। কিন্তু কি হয়েছে? দেখো অমিত, আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনবে। হ্যাঁ বলো। জিয়া, এত সকাল সকাল বাবার ঘরে কি করছিলে, তাও এই পোশাকে? বৌদি এরকম হতে পারে না, তোমার কোনো ভুল হচ্ছে। জিয়া এরকম মেয়েই নয়। ঠিক আছে, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আজ রাতে তুমি নিজে এসে দেখে নিও। বৌদি বলেছিল আমাকে, তখন আমি সত্যি বিশ্বাস করিনি। আমার বাবা আর জিয়ার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, আর চলে এলাম আমি সেটার ভুল প্রমাণ করতে। এ বাবা, আমার কথা শোন। আরে আমাকে ছেলে বলে ডেকো না তোমার এই নোংরা মুখ দিয়ে। ছেলে বলে ডাকছো আর ছেলের বউয়ের সাথে? ছি! ও তো পরের বাড়ির মেয়ে, কালই বিয়ে হয়ে আমার বাড়িতে এসেছে। কিন্তু তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তাই না? তুমি আমার সাথে কি করে এরকম করতে পারো? আরে এইসব দেখার পর কোন ছেলে তার বাবাকে এভাবে বিশ্বাস করবে? এতটা নোংরা আর ঘৃণ্য কাজকর্ম করেছো তুমি। আরে আমি তোমাকে ভগবান বলে মানতাম, পুজো করতাম তোমাকে, আর তুমি এরকম ভাবে ঠকালে আমাকে। এর থেকে তো ভালো হতো তুমি অন্য একটা বিয়ে করতে বাবা। আরে সেটাই তো তোরা সবাই মিলে আমাকে করতে দিলি না। সেই জন্যই তুমি আমার স্ত্রীকে নিজের স্ত্রী। আমি ওকে ভালোবাসি, আর এমনিতেও তুই আর ওর যোগ্য নয়। তুই ছেড়ে দে ওকে, ডিভোর্স নিয়ে নে, আমি ওকে বিয়ে করে নেব। আরে একটুও কি লজ্জা ঘৃণা পিত্তি আছে তোমার? তোমার এই সম্পর্কটা অবৈধ বাবা। আরে তোমার ছেলের বউও। বা এটাই যখন বুঝতে পারলি, তখন ছেড়ে দে ওকে, আমি ওকে বিয়ে করে নেব। আমার তো বুড়ো বয়সে একটা সঙ্গী দরকার। আমি তোকে আবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। ভয় পাচ্ছিস কেন? তোকেও আমি ছাড়বো না। আরে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আরে অমিত, খোলো। কি করছিস? খোলো, দরজাটা খোলো, গেট খোলো, দরজাটা খোলো। হ্যালো পুলিশ। ওই যে বলে না, পিতাই হলো স্বর্গের দরজা। সব সন্তানই বড় হয়ে নিজের বাবার মতো হতে চায়। তারা নিজের বাবার বিশ্বাস জেতার জন্য
সবকিছু করতেই রাজি হয়ে যায়। বাবা হলো পরিবারের সেই শক্তিশালী শিকড় যে থাকলে পরিবারকে কেউই আলাদা করতে পারে না। আমরা আমাদের বাবার উপর চোখ বন্ধ করে ভরসা করি, কারণ আমরা জানি যে সবাই ঠকাতে পারে, কিন্তু বাবা কখনোই ঠকাবে না। কিন্তু শেখর আর অমিতের সম্পর্কে এমনটা ছিল না। হয়তো আমরা ভাবতেও পারি না যে অমিত কিসের মধ্যে দিয়ে গেছে, যখন সে নিজের চোখে নিজের বাবা আর নিজের স্ত্রীকে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে দেখেছে। স্ত্রী তো সদ্য এসেছিল, কিন্তু বাবার থেকে এসেছিল অমিত। শেখর আর জিয়া অমিতকে, নিজেদেরকে আর সমাজকে ঠকিয়েছিল, কিন্তু তার অর্থ একেবারেই এটা নয় যে অমিত যা কিছু করেছিল তা ঠিক ছিল। কারণ অপরাধ অপরাধী হয়, সেটা যে কোনো পরিস্থিতিতেই করা হয়ে থাক না কেন। অমিতের কাছে অনেকগুলো রাস্তা ছিল। ও জিয়াকে ছেড়ে দিতে পারত, নিজের বাবার থেকে আলাদা হতে পারত, আইনের সাহায্য নিতে পারত, কিন্তু সে রাগের বশবর্তী হয়ে পড়ল আর সেটাই করে বসল, যেটা তার একেবারেই করা উচিত ছিল না। এই অপরাধ আটকানো যেত যদি জিয়া আর শেখর বুদ্ধি বিবেচনার সঙ্গে কাজ করত। তাদের সম্পর্ক অবৈধ ছিল, ভুল ছিল, কিন্তু জিয়া অমিতকে ডিভোর্স দিয়ে শেখরকে বিয়ে করতে পারত, কিন্তু সেটাতেও তার স্বার্থ ছিল যে তাদের পরিবার এটা মেনে নেবে না। শেখর আর জিয়া দুজনেই নিজেদের স্বার্থ নিয়েই ছিল, আর এটার ফল ভুগতে হলো শেখর আর অমিতকে। যদি আপনি কোনো সম্পর্কে খুশি না থাকেন, তাহলে সেটা ভেঙে দেওয়াই ভালো, কারণ সেই সম্পর্কের পরিণতি কি হবে সেটা হয়তো আপনি নিজেও জানেন না। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন কাহিনী নিয়ে ক্রাইম অ্যালার্টের নতুন এক এপিসোডে। ততক্ষণ আপনি দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।